শুরু হয়ে গেল মানডে নাইট শোতে আরও একটি ভয়ঙ্কর নাটকীয়তা। তবে কি হতে পারে এর ভবিষ্যৎ, কথা বলবো এই ভিডিওতে। যাই হোক, আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরও একটি মানডে নাইট এর শো, আর এই ভিডিওতে আজকে হওয়া মানডে নাইট এর সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে মানডে নাইট এর শোটা অফিসিয়ালি কিক অফ করে দ্য উসোস। তারা একটা ম্যাচের জন্য কিংবা একটা প্রোমো সেগমেন্টের জন্য এন্ট্রি নিচ্ছিল, তবে এরিনাতে থাকার সময়ই তাদেরকে ইন্টারাপ্ট করে দেয় দ্য ভিশন, পল হেইম্যান, অস্টিন থিওরি, লোগান পল এবং ব্রনসন রিড। তো পল হেইম্যান শুরুতেই কথা বলা স্টার্ট করে, সে বেশ কয়েকবার লেডিস অ্যান্ড জেন্টলম্যান বলে, তবে সেখানকার অডিয়েন্সরা এত পরিমাণে বু করে যে পল হেইম্যান কিন্তু কথা বলার কোনো স্কোপ পায় না। তো এরপরে পল হেইম্যানের হাত থেকে মাইক্রোফোনটা নিয়ে নেয় লোগান পল, এবং সে কিন্তু সেখানকার অডিয়েন্সদেরকে অপমান করে, বলা যায় যে একটা ট্রাশ টকিং শুরু করে দেয়। এবং এরকম করতে করতে তারা কিন্তু রিং পর্যন্ত চলে যায়, এবং রিংয়ের মধ্যে যাবার পরে ফাইনালি কিন্তু পল হেইম্যান কথা বলে। তবে সেখানে সে কিন্তু শুরুতে একটা ভিডিও প্যাকেজ দেখিয়ে দেয় যেখানে মিস্ট্রি অ্যাটাকার কিন্তু অস্টিন থিওরির উপরে অ্যাটাক করে। তো পল হেইম্যান এখানে বলে যে গত মানডে নাইট শোতে যদি মিস্ট্রি অ্যাটাকার অস্টিন থিওরির উপরে অ্যাটাক না করতো, তাহলে অস্টিন থিওরি কিন্তু এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাই করে নিত। তো পল হেইম্যান এরকম টাইপের কথাবার্তা বলে মিস্ট্রি হুডিগাইকে নিয়ে, সে মূলত একটা অভিযোগ বলে। তো সেখানে চলে আসে অ্যাডাম পিয়ার্স। অ্যাডাম পিয়ার্স এসে পল হেইম্যানকে বলে যে দেখো, আমি তোমাদের সমস্যা বুঝতে পারতেছি, আর এই মিস্ট্রি অ্যাটাকারকে নিয়ে আমিও অনেক সমস্যায় আছি, তবে যা হবার তা তো হয়ে গিয়েছে। তো পল হেইম্যান এখানে বলে যে যা হবার তা হয়ে গিয়েছে, এটা তো বুঝলাম, তবে যেহেতু মিস্ট্রি অ্যাটাকারের জন্য অস্টিন থিওরি এলিমিনেশন চেম্বার ম্যাচের মধ্যে যেতে পারেনি, তো ব্রনসন রিডকে এর জন্য সরাসরি এলিমিনেশন চেম্বার ম্যাচের মধ্যে পাঠিয়ে দেওয়া হোক। তো অ্যাডাম পিয়ার্স এখানে পল হেইম্যানকে বলে যে দেখো, আমি জানি তোমার অনেক উপরে হাত আছে, তবে আমার কাছে এতটুকু ক্ষমতা নাই যে ব্রনসন রিডকে আমি সরাসরি এলিমিনেশন চেম্বার ম্যাচের মধ্যে পাঠিয়ে দিব। তবে আমি ব্রনসন রিডকে আগামী সপ্তাহে এলিমিনেশন চেম্বার কোয়ালিফাইং ম্যাচের মধ্যে সেট করে দিয়েছি। তো এরপরে পল হেইম্যান কিছু বলবে, সেখানে মিউজিক হিট হয়ে যায় এলএ নাইটের। তো এলএ নাইট এসে কিন্তু লিটারালি আজকে দ্য ভিশনকে একেবারে ধুয়ে দিয়েছে। বিশেষ করে লোগান পলকে এমন একটা লাইন বলেছে, এটা কিন্তু একেবারে মাখন ছিল, একটা গালি মতো ছিল, যার জন্য এই বিষয়টা আমি আর ভিডিওতে বললাম না। তো সেখানে ব্রনসন রিডকে নিয়ে মূলত কথা বলে যে আমি চাই যে ব্রনসন রিড যেন এলিমিনেশন চেম্বারে কোয়ালিফাই করে নেয়, যাতে এলিমিনেশন চেম্বারে আমি ব্রনসন রিডকে একেবারে ধুয়ে দিতে পারি, এরকম টাইপের। এরপরে উসোসকে নিয়েও কথা বলে। উসোসের সঙ্গে কিন্তু এলএ নাইটের সম্পর্ক খুব একটা বেশি ভালো নেই, তবে কোম্পানি কিন্তু এখানে একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ সেট করতে চায়, যার জন্য এলএ নাইট কিন্তু এখানে মানে সবকিছু ভুলে গিয়ে সে কিন্তু একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচের ব্যাপারে কথা বলে, এবং অ্যাডাম পিয়ার্স কিন্তু তৎক্ষণাৎ একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ অফিসিয়াল করে দেয়। মানে এক পক্ষে থাকবে এলএ নাইট এবং দ্য উসোস, অপর পক্ষে থাকবে ভিশন, অস্টিন থিওরি, লোগান পল এবং ব্রনসন রিড। তো আজকে মানডে নাইট এর শুরুতেই কিন্তু আমরা একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। তো ম্যাচটা কিন্তু বেশ ভালো ছিল, দুই পক্ষই কিন্তু এই ম্যাচের মধ্যে বেশ ভালো পারফর্ম করেছে। বিশেষ করে এই ম্যাচের মধ্যে এলএ নাইট কিন্তু অনেক বেশি মার খেয়েছে, তবে এলএ নাইট মার খেলেও এখানে কিন্তু সব থেকে দুর্বল জিমি উসোকেই দেখানো হয়েছে, আর বারে বারে জিমি উসোকেই কিন্তু স্যাক্রিফাইস করতে হয়। আর আজকে মানডে নাইট শোতেও কিন্তু এমনটাই করা হয়েছে। লোগান পল এখানে জিমি উসোকে পাঞ্চ করে, এরপরে ব্রনসন রিড জিমি উসোকে একটা সুনামি হিট করে তারা কিন্তু এই ম্যাচটা জিতে নেয়। যদিও আজকে মানডে নাইট শোতে ভিশন এই 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ জিতে নিয়েছে, তবে তারপরেও কিন্তু ভিশনের জন্য এটা ভালো কথা নয়, কারণ এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে লোগান পল কিন্তু মাইকেল কোলের যে মাইক্রোফোনটা আছে সেটা নিয়ে নেয়, এবং সে কিন্তু কথা বলা স্টার্ট করে, এবং এ সময়ই কিন্তু সেই মিস্ট্রি হুডিগাই, সেই মিস্ট্রি অ্যাটাকার আবারও চলে আসে এবং লোগান পলের ওপরে কিন্তু অ্যাটাক করে দেয়, তাকে একটা স্টম্প করে সেখান থেকে চলে যায়। তো এরকমভাবে মূলত আজকের মানডে নাইট এর প্রথম ম্যাচ এবং প্রথম সেগমেন্ট শেষ হয়েছে। এরপর আমাদেরকে ব্যাক স্টেজে অ্যাডাম পিয়ার্সকে দেখানো হয়, এবং সেখানে কিন্তু ডেলিভারি ম্যান একটা মিস্ট্রি বক্স বা একটা বাক্স মতো নিয়ে এসেছে, যেখানে লিটারালি একটা মানুষ কিন্তু ইজিলি ফিট হয়ে যাবে। তো সেখানে কিন্তু একটা ডেট লেখা ছিল, এবং এই ডেটটা কিন্তু এলিমিনেশন চেম্বারে, মানে 2026 সালের এলিমিনেশন চেম্বারে, আর এটা কিন্তু ডাব্লিউডাব্লিউইর জন্য এসেছে। তো এখানে অ্যাডাম পিয়ার্স বলে যে এই বাক্সের মধ্যে কি আছে বা এটা কেন এসেছে, এবং বাক্সের উপরে কিন্তু লেখা ছিল যে এলিমিনেশন চেম্বারের আগে এই বাক্সটা কিন্তু ওপেন করা যাবে না।
তো এখানে অ্যাডাম পিয়ার্স মূলত একটু কনফিউজ বা একটু ভয় পেয়ে যায়। তো সে বলে যে এটা ডেফিনেটলি ডাব্লিউডাব্লিউইর জন্য এসেছে, তবে এখানে কিন্তু আমার নাম লেখা নাই, তো তুমি এটাকে স্ম্যাকডাউনে পাঠিয়ে দাও, এরকম টাইপের। তো এই বাক্সের মধ্যে আসলে কি আছে, তো এই বাক্সের মধ্যে অ্যাকচুয়ালি কি আছে এটা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু কোনো আপডেট পাওয়া যায়নি। তবে বেশ কিছু জায়গায় আমি কিন্তু দেখলাম এবং পার্সোনালি আমার কাছে মনে হয় যে কোম্পানি কিন্তু এখান থেকে একজন মানুষকে রিভিল করবে। আর এটা কি হতে পারে, অনেকেই কিন্তু ধারণা করতেছে, পার্সোনালি আমার কাছে মনে হয় যে এই মানুষটা হতে পারে ক্রিস জেরিকো। Y2J ক্রিস জেরিকো এই বাক্স থেকে বেরিয়ে আসতে পারে এবং রেসলম্যানিয়াতে ক্রিস জেরিকো একটা ম্যাচও সেট আপ হয়ে যেতে পারে, এমনটা কিন্তু পার্সোনালি আমার কাছে মনে হয়। যদিও এটা শুধুমাত্র একটা ধারণা, এ ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম কোনো আপডেট পাওয়া যায়নি। তবে কোম্পানি কিন্তু ডেফিনেটলি একটা মারাত্মক গল্প আবারও সেট করে দিয়েছে আজকের মানডে নাইট শোতে। এটা নিয়ে কিন্তু আই থিঙ্ক এলিমিনেশন চেম্বার বা রেসলম্যানিয়া পর্যন্ত আমরা ধামাকা কিছুই দেখতে পাবো। তবে এটার আউটপুট যদি খারাপ হয় তাহলে কিন্তু ভাই এটা নিয়ে আমার কিছু বলার নাই। আমি তো পার্সোনালি আশা করবো যে কোম্পানি যেন এখান থেকে ভালো কিছু একটা রিভিল করে। এরপর আমরা উইমেন্স এলিমিনেশন চেম্বার ট্রিপল থ্রেট কোয়ালিফাইং ম্যাচ দেখতে পাই, যে ম্যাচের মধ্যে কম্পিট করতেছিল বেইলি, আসকা এবং নাটালিয়া। তো এটাও কিন্তু বেশ ভালো একটা ম্যাচ ছিল, তিনজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে বেশ ভালো পারফর্ম করেছে। তবে এই ম্যাচের এন্ডিংটা যেভাবে করানো হয়েছে এটা কিন্তু অনেকটা শকিং ছিল, কারণ এই ম্যাচের এন্ডিংয়ে আমাদেরকে দেখানো হয় যে বেইলি কিন্তু ট্যাপ আউট করেছে, মানে আসকা বেইলিকে সাবমিশনে নেয়, আসকা লকে নেয় এবং বেইলি কিন্তু ট্যাপ আউট করে। তো এটা কিন্তু পার্সোনালি আমার জন্য অনেকটা শকিং ছিল। হয়তোবা এখানে অন্যভাবে এই ম্যাচের ফিনিশিংটা করা যেত, তবে আসকার কাছে বেইলি ট্যাপ আউট করেছে, এটা কিন্তু অনেকটা উইয়ার্ড বলা যায়। মানে পার্সোনালি এটার জন্য কিন্তু আমি খুব একটা বেশি প্রিপেয়ার ছিলাম না, আর অডিয়েন্সরাও কিন্তু এই সময় বুক করতেছিল। তো এটা কিন্তু আসকার জন্য অনেক বড় একটা বিষয় যে সে কিন্তু এই সময়ে এসে বেইলিকে ট্যাপ আউট করিয়ে হারিয়েছে। তো যাই হোক, এভাবেই মূলত এই ম্যাচটা শেষ হয়। তবে এই ম্যাচটা শেষ হয়ে যাবার পরে আমরা কিন্তু আরও একটা শকিং জিনিস দেখতে পাই, আর সেটা হলো ম্যাকজিন ডুপ্রি কিন্তু নাটালিয়ার উপরে অ্যাটাক করে দেয়। তবে আমরা কিন্তু সেরকম ইন্টেন্স কোনো কিছু দেখতে পাই না, কারণ সেখানে সিকিউরিটি গার্ডরা এসে কিন্তু দুজনকে আলাদা করে নেয়। তবে ডেফিনেটলি আমরা কিন্তু এই দুজনের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো, মানে ম্যাকজিন ডুপ্রি এবং নাটালিয়ার মধ্যে আমরা কিন্তু খুব শীঘ্রই আরও একটা ম্যাচ দেখতে পাবো। এর জন্যই মূলত এমনটা করা হয়েছে। এরপর আমরা ব্যাক স্টেজে ওবাফেমি এবং অ্যাডাম পিয়ার্সকে দেখতে পাই এবং এই সেগমেন্টের মধ্যে মূলত দেখানো হয় যে অ্যাডাম পিয়ার্স ওবাফেমিকে মানডে নাইট রয়ের একটা কন্ট্রাক্ট অফার করে। আর একই রকমভাবে গত স্ম্যাকডাউনে কিন্তু নিকল ডিসো স্ম্যাকডাউনের একটা কন্ট্রাক্ট ওবাফেমিকে অফার করেছে, মানে ওবা স্ম্যাকডাউনে থাকবে নাকি মানডে নাইট রোতে থাকবে এরকম টাইপের একটা কন্ট্রাক্ট কিন্তু অফার করা হয়। তো ওবা কন্ট্রাক্টটা নেয়, তবে সে কিন্তু এখনই বিষয়টা জানায় না যে সে এখনই মানডে নাইট রোতে থাকবে কিনা। তো সে এখানে মূলত এটাই বলে যে দেখো তোমার কন্ট্রাক্টটা আমি নিলাম, তবে এই বিষয়টা নিয়ে আমি আরো একটু ভাববো, তারপরে আমি ফাইনালি আমার সিদ্ধান্ত জানাবো যে আমি মানডে নাইট রোতে থাকবো নাকি স্ম্যাকডাউনে থাকবো এরকম টাইপের। তবে ওবাফেমি সেখান থেকে চলে যাবার সময় সেখানে কিন্তু রুসেফ চলে আসে এবং দুজনের মধ্যে কিন্তু আমরা একটা ফেস অফ দেখতে পাই। তো কোম্পানি কিন্তু এই দুজনের মধ্যে একটা ম্যাচের টিজেস দিয়ে দিয়েছে। তো পসিবলি আমরা খুব শীঘ্রই ওবাফেমি এবং রুসেফের মধ্যে একটা ম্যাচও দেখতে পাবো বলে আশা করছি। তো যাই হোক, এভাবে মূলত এই সেগমেন্টটা শেষ হয়েছে। এরপর অবশ্য আমাদেরকে আরো একটা সেগমেন্ট দেখানো হয় এবং এই সেগমেন্টটা ছিল মূলত লিভ মর্গানের। তো এই সেগমেন্টের মধ্যে মূলত এমনটা বলা হচ্ছিল যে লিভ মর্গান মূলত আজকে তার সিদ্ধান্ত জানাবে সে জেড কার্গেলকে রেসলম্যানিয়াতে ফেস করবে নাকি স্টেফনি ভেকারকে। আর এখানে মাইকেল কোল কিন্তু লিভ মর্গানের ইন্টারভিউ নিচ্ছিল। তো সেখানে ডমিনিক মিস্টার চলে আসে এবং কথা বলা স্টার্ট হতে সেখানে কিন্তু স্টেফনি ভেকার চলে আসে এবং সে কিন্তু জাপানিজ ভাষায় বেশ অনেক কিছু বলে, জাপানি বললে ভুল হবে, স্প্যানিশ ভাষায় সে কিন্তু এখানে অনেক কিছু বলেছে। তবে সেখানে কি বলেছে আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারিনি, আর যেহেতু আমি বুঝতে পারিনি এর জন্য আমি আপনাদেরকে বলতেও পারবো না যে এখানে মূলত কি কথা বলা হয়েছে। তবে কিছু একটা বলেছে যার জন্য কিন্তু লিভ মর্গান অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, সে কিন্তু কান্না করতে শুরু করে এরকম টাইপের। আর এরকম ভাবে মূলত এই সেগমেন্টটা শেষ হয়েছে। এরপর আমরা আজকে মানডে নাইট শোতে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ডে সিএম পাঙ্কের একটা সেগমেন্ট দেখতে পাই। তো সিএম পাঙ্ক রিংয়ের মধ্যে আসে এবং অডিয়েন্সদের উদ্দেশ্যে বলে যে আপনাদেরকে দেখে আমি খুশি, আর আই হোপ আমাকে দেখে আপনারাও খুশি হয়েছেন। তবে আমি এখানে আসাতে ব্যাক স্টেজে কিছু মানুষ বিশেষ করে অ্যাডাম পিয়ার্স কিন্তু একেবারেই খুশি হয়নি, কারণ অ্যাডাম পিয়ার্স মূলত চাচ্ছিল যে রেসলম্যানিয়াতে রোমান রেইন্স এবং সিএম পাঙ্কের মধ্যে যে ম্যাচ হবে এই ম্যাচের আগে সিএম পাঙ্ক যেন কোনো ঝামেলার মধ্যে না জড়ায়। তবে সিএম পাঙ্ক কিন্তু
অলরেডি এলিমিনেশন চেম্বারে ফিন ব্যালার এগেনস্টে একটা ম্যাচের মধ্যে কম্পিট করবে। তো এখানে সিএম পাঙ্ক মূলত এটাই বলে যে এলিমিনেশন চেম্বারে আমার কাছে মনে হয় যে ফিন ব্যালার আরও একটা ম্যাচ পাওয়ার ডিজার্ভ করে। আর এলিমিনেশন চেম্বারে আমার এবং ফিন ব্যালারের মধ্যে ম্যাচ হলে বা অন্য কোনো জায়গায় রেসেলম্যানিয়ার আগে আমি যদি কোনো ম্যাচের মধ্যে কম্পিট করি, তাহলে রেসেলম্যানিয়াতে আমার এবং রোমান রেঞ্জের মধ্যে যে ম্যাচ হবে এই ম্যাচে কিন্তু কোনো সমস্যা হবে না, বরং সেই ম্যাচটা আরও হাইপ হবে, এমনটাই কিন্তু সিএম পাঙ্ক বলে। মানে সিএম পাঙ্ক যেহেতু একজন ফাইটিং চ্যাম্পিয়ন, সে প্রত্যেকটা সপ্তাহেই মূলত একটা ম্যাচের মধ্যে কম্পিট করতে চায়, এমনটাই মূলত সিএম পাঙ্কের ইন্টেনশন ছিল। আর অডিয়েন্সের উদ্দেশ্যে বলে যে অডিয়েন্সরা মূলত একজন ফাইটিং চ্যাম্পিয়নই ডিজার্ভ করে। এরপর সেখানে চলে আসে ফিন ব্যালার। আর আজকে কিন্তু ফিন ব্যালারের সঙ্গে জেডি ম্যাকডোনাল্ড এবং ডমিনিক মিস্টিরিও দুজনেই ছিল। তো তিনজনে মিলে রিং সাইডে আসে, রিংটাকে একেবারে ঘিরে নেয়। সিএম পাঙ্ক কিন্তু ফাইটিংয়ের জন্য একেবারে রেডি হয়ে যায়। তবে ফিন ব্যালার বলে যে দেখো, আমি এখানে ফাইটিংয়ের জন্য আসিনি, আমি এখানে এসেছি মূলত কিছু বিষয় ক্লিয়ার করার জন্য। যেরকম তুমি নিজেকে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বলো, তবে তুমি কিন্তু অ্যাকচুয়ালি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড নও। এখানে দেখো, তুমি কিন্তু ইউরোপে গিয়ে রেসলিং করো না, তুমি কিন্তু জাপানে গিয়ে রেসলিং করো না, তুমি কিন্তু লুচার্সদের সঙ্গে ফাইটিং করো না, যেরকম ডমিনিক মিস্টিরিও করে, জেডি ম্যাকডোনাল্ড করে, আমি করি। তো এখানে যদি অ্যাকচুয়ালি কেউ বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড হয়, সেটা আমি। আর এলিমিনেশন চেম্বারে আমি তোমাকে হারিয়ে যদি চ্যাম্পিয়ন হই, তাহলে কিন্তু রেসেলম্যানিয়ার মেইন ইভেন্ট খারাপ হবে না, বরং রেসেলম্যানিয়ার মেইন ইভেন্ট কিন্তু আরও উন্নত হবে, কারণ অ্যাকচুয়ালি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড কিন্তু আমি। এরকমভাবে মূলত ফিন ব্যালার কথা বলে। এরপর আবার কথা বলে সিএম পাঙ্ক। তো সিএম পাঙ্ক এখানে ফিন ব্যালারকে বলে যে দেখো, তুমি একটা সময় বেস্ট ছিলে, তবে তুমি কিন্তু এখন বেস্ট নেই। জাজমেন্টে জয়েন করার পরে তোমার লেভেলও কিন্তু এদের মতো একেবারে নিচে নেমে এসেছে। এরপরে সে জেডি ম্যাকডোনাল্ড এবং ডমিনিক মিস্টিরিও দুজনকে কিন্তু একেবারে রোস্ট করে দেয়। জেডি ম্যাকডোনাল্ড মাথা এত বড় যে জেডি ম্যাকডোনাল্ড ভুল করে রিংয়ের মধ্যে আসে। অপরদিকে ডমিনিক মিস্টিরিও, যে কিন্তু তার চ্যাম্পিয়নশিপটা ডিফেন্ড করে না। আর এরপরেও যদি মনে হয় যে তোমরা তিনজনে মিলে আমার উপরে আক্রমণ করবে, তাহলে আমি আমার পিট করে দিলাম, তোমরা তিনজনে মিলে আমার উপর পেছন থেকে আক্রমণ করতে পারো, এমনটাই মূলত এখানে সিএম পাঙ্ক বলে সেখান থেকে চলে যায়। আর এভাবেই মূলত এই সেগমেন্টটা শেষ হয়। জেডি ম্যাকডোনাল্ড সিএম পাঙ্কের উপরে আক্রমণ করার চেষ্টা করে, তবে ফিন ব্যালার কিন্তু জেডি ম্যাকডোনাল্ডকে আটকে দেয়। তো এভাবেই মূলত এই সেগমেন্টটা শেষ হয়েছে। এরপর আমরা পেন্টা এবং এল গ্রান্দে আমেরিকানোর মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। তো এটাও কিন্তু ডিসেন্ট একটা ম্যাচ ছিল। এই ম্যাচের মধ্যে আমরা ডেড ভ্যালি ড্রাইভার দেখতে পেয়েছি, পেন্টা ড্রাইভার দেখতে পেয়েছি, এমনকি স্প্রিং বুট মেক্সিকান ড্রেসটা লাগিয়ে পেন্টা কিন্তু এই ম্যাচটা জিতেও যায়। আর এটা হয়েছে মূলত ওজি আমেরিকানোর সাহায্যের কারণে, কারণ এই ম্যাচের মধ্যে রায়ো এবং ব্রাভো আমেরিকানো কিন্তু ঝামেলা করতেছিল। তবে ওজি আমেরিকানো এসে কিন্তু এই দুজনের উপরে আক্রমণ করে, আর এটারই মূলত সুযোগ নিয়ে পেন্টা কিন্তু এই ম্যাচটা জিতে যায়। আর এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে ওজি আমেরিকানো মানে এল গ্রান্দে আমেরিকানো যে অরিজিনালটা আছে মানে চ্যাট গেবল, সে কিন্তু আবার এল গ্রান্দে আমেরিকানোর উপরে অ্যাটাক করে। তবে শেষ পর্যন্ত রায়ো এবং ব্রাভো আমেরিকানো কিন্তু সেখান থেকে এল গ্রান্দে আমেরিকানোকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। তো এভাবে মূলত এই ম্যাচ এবং এই সেগমেন্টটা শেষ হয়। এরপর আমরা ব্যাক স্টেজের জাজমেন্টের একটা সেগমেন্ট দেখতে পাই, যেখানে জেডি ম্যাকডোনাল্ড এবং ফিন ব্যালারের মধ্যে আমরা ঝামেলা দেখতে পাই এবং দুজনে দুদিক চলে যায়। তো ডমিনিক মিস্টারের কিন্তু আজকে মানডে নাইট রোতে একটা ম্যাচ আছে, তবে সে কিন্তু একা পড়ে যায়। সে কিন্তু বারে বারে বলে যে আমার একটা ম্যাচ আছে, তোমরা আমার সঙ্গে থাকো। তবে এখানে ফিন ব্যালার এবং জেডি ম্যাকডোনাল্ড তারা কিন্তু আলাদা করে সেখান থেকে চলে যায়। তো এভাবেই মূলত এই সেগমেন্টটাও শেষ হয়েছে। এরপর অবশ্য আমাদেরকে আরও একটা সেগমেন্ট দেখানো হয় এবং এই সেগমেন্টটা ছিল নিউডের একটা সেগমেন্ট, যেই সেগমেন্টের মধ্যে মূলত এটাই বলা হয় যে এক্সেভিয়ার উডস কিন্তু ইনজুরিটা পড়েছে, তেমন ইম্পর্টেন্ট কিছুই কিন্তু ছিল না। এরপর আমরা এজেলি এবং বেকি লেন্সের একটা সেগমেন্ট দেখতে পাই। তো প্রথমে রিংয়ের মধ্যে আসে এজেলি বলে যে অনেক বছর পরে আমি কিন্তু একটা সিঙ্গেল ম্যাচের মধ্যে কম্পিট করব, আমি একটা সিঙ্গেল ম্যাচ পেয়েছি, আর সেটাও উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ, যেটা হবে এলিমিনেশন চেম্বারে শিকাগোতে, যেখানে আমি বেকি লেন্সকে হারিয়ে আমি হব নতুন উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন এবং আমি চ্যাম্পিয়ন হিসেবে রেসেলম্যানিয়াতে এন্ট্রি নিব, এমনটাই মূলত এজেলি বলে। এরপরে সে বেকি লেন্সকে কল আউট করে, সেখানে বেকি লেন্সও আসে। বেকি লেন্স এসে এখানে এজেলিকে বলে যে দেখো, এখন তোমার সময় শেষ, এখন সময়টা আমার। তুমি যখন কোম্পানিতে ছিলে না, সেই সময় কিন্তু আমি উইমেন্স ডিভিশনকে বিল্ড আপ করেছি, বলা যায় যে 10 বছর ধরে আমি কিন্তু উইমেন্স ডিভিশনকে বিল্ড আপ করেছি, এমনটাই কিন্তু এখানে বেকি লেন্স বলে। এরপরে সে এটাও বলে যে এলিমিনেশন চেম্বারে আমি তোমাকে চ্যালেঞ্জ করেছি, তুমি কিন্তু আমাকে অনেক ঝামেলা করেছো এবং এলিমিনেশন চেম্বারে আমি যেন প্রপার একটা বদলা নিতে পারি, এর জন্যই কিন্তু আমি তোমাকে চ্যালেঞ্জ করেছি, এমনটাই কিন্তু বেকি লেন্স বলে।
এরপর বেকি ল্যান্স বলে যে আমি হলাম গ্রেটেস্ট ফিমেল রেসলার অফ অল টাইম, এটা আমি বলিনি, আমার নানা বলেছে, আমার নানি বলেছে, এরকম টাইপের। এরপর সে এজেলিকে নিয়ে আরও একটা লাইন বলে, সেটা হলো এজেলি মূলত বেকি ল্যান্সকে ভয় পায়, এমনটাই মূলত বেকি ল্যান্স বলে। তো এজেলি এখানে বেকি ল্যান্সকে রিংয়ের মধ্যে কল আউট করে তাকে থাপ্পড় মারতে বলে, আর এজেলি কিন্তু নিজের হাতটা পেছনেও রাখে। তবে এখানে বেকি ল্যান্স কিন্তু সাহস করে এজেলিকে আর থাপ্পড় মারে না, সেখান থেকে চলে যায়। আর এইভাবেই মূলত এই সেগমেন্টটা শেষ হয়। এরপর আসি আমরা মেইন ইভেন্টে। আজকে মানডে নাইট র এর মেইন ইভেন্টে আমরা মেন্স এলিমিনেশন চেম্বার ট্রিপল থ্রেট কোয়ালিফাইং ম্যাচ দেখতে পাই, যে ম্যাচের মধ্যে কম্পিট করতেছিল জেভন এভান্স, গান্থার এবং ডমিনিক মিস্টিরিও। জেভন এভান্সের হাই ফ্লাইং অ্যাকশন, গান্থারের ডমিনেন্স এবং ডমিনিক মিস্টিরিওর চালাকি, তো সব কিছু কিন্তু এই ম্যাচের মধ্যে ভরপুর ছিল। পার্সোনালি এই ম্যাচটা কিন্তু আমি এনজয় করেছি, বলা যায় যে এটা কিন্তু বেশ ভালো একটা ম্যাচ ছিল। বিশেষ করে এই ম্যাচের যে রেজাল্ট, এটা নিয়ে কিন্তু পার্সোনালি আমি অনেক বেশি অবাক। সেটা হলো এই ম্যাচের মধ্যে এমন একটা সিকোয়েন্স আসে যেখানে ড্রাগন লি এসে কিন্তু যে রিং বেল আছে এটা দিয়ে কিন্তু গান্থারের ওপরে অ্যাটাক করে, যার জন্য গান্থার কিন্তু রিং সাইডে পড়ে থাকে। আর রিংয়ের মধ্যে ডমিনিক মিস্টিরিও কিন্তু একটা 619ও হিট করে দেয় জেভন এভান্সকে। তবে সে যখন স্প্ল্যাশের জন্য যায় তখন সেটাই কিন্তু কাউন্টার করে জেভন এভান্স কিন্তু ওজি কাটার হিট করে দেয় ডমিনিক মিস্টিরিওকে, এবং সে কিন্তু এলিমিনেশন চেম্বারের জন্য নিজেকে কোয়ালিফাই করে নেয়। তো ডমিনিক মিস্টিরিও এবং গান্থার দুজনেই কিন্তু এই ম্যাচটা হারে। বিশেষ করে গান্থার যে এই ম্যাচটা হেরেছে, এটা কিন্তু আমি বেশ অনেকটা সময় বিশ্বাসই করতে পারিনি যে ট্রিপল এইচ কি করে গান্থারকে এই ম্যাচটা হারালো। মানে এটা কিন্তু আসলে অনেক বড় একটা শকিং বিষয় ছিল যে গান্থার হেরেছে আর জেভন এভান্স কিন্তু এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাই করে নিয়েছে। তো যাই হোক, এই ম্যাচটা মূলত এভাবেই শেষ হয়েছে। আর ওভারঅল এই ছিল আজকে মানডে নাইট র এর শো, এই ছিল আজকে মানডে নাইট র এর রিভিউ ভিডিও। আজকে মানডে নাইট র এর শো ওভারঅল কেমন লেগেছে অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।